আজকে আমাদের বিষয়টা কিন্তু উচ্চচাপজনিত জরুরি অবস্থা। তো তোমরা যারা আছো আমাদের সাথে, আমরা তোমাদের প্রশ্নগুলো শুনবো এবং আমাদের বন্ধু হীরা তোমাদেরকে সেটা সমাধান দিবে। প্রথমেই আমি জানতে চাই, যদি হীরা তুমি একটু সংক্ষেপে হাইপারটেনশন বা ব্লাড প্রেশার বলছে। আচ্ছা, ধন্যবাদ সুমি। ব্লাড প্রেশার, হাইপারটেনশন বা আমরা উচ্চ রক্তচাপ বলি, বিষয়টা আমরা মানে সরাসরি বুঝতে পারছি যে আমাদের প্রেশারটা বেড়ে গেছে। আমরা উচ্চ রক্তচাপের চাইতে মনে হয় ব্লাড প্রেশারটাকে আমরা বেশি পরিচিত মনে করে থাকি। আমরা সচরাচর যেটা মনে করি, আমাদের এখানে একটা কাফ লাগিয়ে প্রেশার মেশিন লাগিয়ে আমরা প্রেশারটা মাপি এবং দেখি যে একটা নির্দিষ্ট লেভেলের উপরে চলে গেছে এবং আমরা মনে করি এবং আমরা জেনে যাই যে আমাদের প্রেশারটা হাই হয়েছে। এটা হলো আমরা মানে সোজা কথায় বলতে পারি। আর ডাক্তারি ভাষায় কথার অবশ্যই ভিন্ন, সেটা হয়তো এখানে আপাতত না বললাম, আমরা একটু ভিতরে ঢুকে যাব, আস্তে আস্তে বলার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা আজকে আমাদের দেখছি যে কে আমাদের সাথে এখন যুক্ত আছে। আহ অনেকে আছে, তার প্রথমে আমি একজনের প্রশ্ন নিতে চাচ্ছি। আহ বন্ধু, তুমি কে আছো আমাদের সাথে? তোমার নামটি বলে তোমার আর মানে সমস্যাটা যদি আমাদের ডাক্তারের সাথে শেয়ার করতে ভালো হতো। আমাদের সাথে আজকে কেউ যুক্ত হতে পেরেছে এখনো? আজকে আমি তো হীরা, আমরা মনে হয় যেহেতু কোনো বন্ধুর আওয়াজ পেলাম না, আমরা একটু ব্লাড প্রেশারটা নিয়েই নিজেরা একটু কথা বলি, যারা আছে আমাদের ফেসবুক পেজে যুক্ত আছে এবং যারা ঢোকার আমাদের সাথে অনলাইনে চেষ্টা করছে লাইভে আসার। আর তারা সম্ভবত আমি দেখতে পাচ্ছি শামসুল হুদা কিরণ একজন চেষ্টা করছে ওয়েটিং রুমে, এরকম আসলে অনেকেই চেষ্টা করছে। সম্ভবত লাইনে কোনো সমস্যা হচ্ছে, ঢুকতে পারছে না। তো তুমি যদি একটু ব্লাড প্রেশারটা নিয়েই বলতে, যে ব্লাড প্রেশারটা কিভাবে পরিমাপ করা হয়, কারণ এটা আসলে আমাদের আমাদের এই বয়সে সবারই একটা কিন্তু সমস্যা। এটা খুবই একটা জরুরি প্রশ্ন যে ব্লাড প্রেশারটা কিভাবে পরিমাপ করা হয়। আমরা তো সচরাচর যেখানে সেখানে ব্লাড প্রেশার পরিমাপ করে থাকি। যে ব্যক্তি পরিমাপ করে তাদের অনেকেরই কিন্তু ধারণা থাকে না যে কিভাবে আসলে ব্লাড প্রেশারটা পরিমাপ করা উচিত। আবার যেন তেন মেশিন দিয়ে তারা ব্লাড প্রেশার মেপে দেয়, তাতে দেখা যায় যে অনেক ভুল ভ্রান্তি হয় এবং অনেক বন্ধুই কনফিউজড হবে যে তাদের প্রেশারটা হাই হয়ে গেল, কেউ এসে বলে লো প্রেশার। সেই জন্য ব্লাড প্রেশার পরিমাপ করা কিন্তু একটা আর্ট। এটা একটা আর্ট, এটা জানতে হবে, এটা জানতে হবে। এখন একটা একটা নির্দিষ্ট ব্লাড প্রেশার মেশিন দিয়ে যদি আমরা সবাইকে মাপতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে ভুল রিডিং দেবে, ভুল তথ্য দেবে। হ্যাঁ, আমরা সচরাচর যে কাপটা লাগিয়ে থাকি, এখানে আমরা যে কাপটা লাগিয়ে থাকি, সেটা আমাদের মিডিল এজেড ম্যান বা খুব ফ্যাট নয় এই ধরনের একজন মানুষের জন্য এই কাপটা তৈরি করা হয়েছে। আর এই কাপটা দিয়ে যদি খুব ফ্যাট একটা মানুষকে আমরা প্রেশার মাপতে যাই, তাহলে কিন্তু আমাদের ভুল রিডিং আসবে। আবার একই কাফটা দিয়ে যদি আমরা একটা ছোট বাচ্চাদের প্রেশার মাপতে যাই, তাহলে কিন্তু ভুল রিডিং আসবে। অতএব আমাদেরকে একটা ধারণা থাকতে হবে যে কোন মেশিনটা দিয়ে আমরা প্রেশারটা মাপছি। সাধারণত আমরা যে ব্লাড প্রেশার মেশিনটা ইউজ করি, যেটা এখানে লাগানো হয়, সেটাকে আমরা কাফ বলে থাকি, কাফ। এই কাফের সাইজটা হবে হলো আমাদের যে এই আর্মের যে একটা সারকামফারেন্স রয়েছে, এটা কতটুকু, হ্যাঁ, তার 40% হওয়া উচিত। হ্যাঁ, আমি যদি বুঝাতে পেরে থাকি যে এখানে যদি আমাদের এই আর্ম সারকামফারেন্স যদি হয়ে থাকে সাপোজ 24 সেন্টিমিটার, তাহলে আমাদের 10 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার সাইজের কাফ লাগবে এইদিকে, 12 সেন্টিমিটার সাইজের কাফ লাগবে এইদিকে। এখন যে এটা যদি ছোট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে ভুল রিডিং দেবে। আবার যদি আর্মটা খুবই মানে হেলদি হয়ে থাকে, তখন কিন্তু আমাদের কাফের সাইজ ওয়াইড লাগবে। এই বিষয়টা জানার প্রয়োজন আছে। তাছাড়া আমাদেরকে একই মেশিন দিয়ে সবাইকে মাপতে গেলে ভুল হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা অনেকেই জানি না। আমার মনে হয় আজকে আমাদের সাথে যারা যুক্ত আছে তারা সবাই উপকৃত হয়েছে এটা জেনে। আর আমাদের সাথে বন্ধু শামসুল হুদা কিরণ আছো, তুমি যদি তোমার প্রশ্নটি করতে।
শামসুল হুদা কিরণ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কিরণ, তুমি কি আছো? আমার মনে হয় কোনো কারণে কিরণ শুনতে পাচ্ছে না। কিন্তু আমি দেখেছি কিরণ আমাদের সাথে যুক্ত ছিল। তো তুমি যদি আরেকটু কথা বলো হীরা, কারণ হ্যাঁ, আমার মনে হয় এগুলো সব বিষয়ে আমাদের হুম, জানাটা খুব দরকার। যেমন হ্যাঁ, এইটাই কিন্তু আমরা জানতাম না, হ্যাঁ। কিভাবে তাহলে আমরা প্রেশারটা মাপা উচিত বা কি করতে হবে। একই কাপ দিয়ে আমরা সবাইকে বিপি মাপবো না, ব্লাড প্রেশার মাপবো না, এটা একটা বিষয়। এটা জানতে হবে, আমাদের ধারণা থাকতে হবে যে একই কাপ দিয়ে একটা লিন থিন মানুষকে মাপবো, আবার একটা ফ্যাট মানুষকে মাপবো, ইট উইল গিভ রং ইনফরমেশন। ঠিক আছে, এটা একটা বিষয় রয়েছে। তারপরে একজন আমার ব্যক্তি একটা হঠাৎ, আরেকটা জিনিস জানার আছে হীরা, হ্যাঁ তুমি বলে সেটা পড়ো। হচ্ছে যে হাইপারটেনশন যদি আমাদের হয়েই যায়, তাহলে আমাদের কি কি বিষয় সতর্ক হওয়া উচিত? এটা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে আমাদের যদি কারো হাইপারটেনশন হয়ে থাকে, সেখানে আমাদেরকে অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু কিছু জিনিস রয়েছে প্রেশারকে ট্রিগার করে, প্রেশারকে শুট করে অতি সহজে। তার মধ্যে অন্যতম হচ্ছে লবণ। আমাদের প্রতিদিন যে আমাদের খাবার সাথে যে আমরা অতিরিক্ত লবণ খেয়ে থাকি, এটা কিন্তু খুব দ্রুত, মানে খুব দ্রুত প্রেশারকে শুট করে। এটা একটা বিষয়। যদি কেউ স্মোক করে থাকে, সেটাও কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তারপরে যদি খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে, অতিরিক্ত যদি কেউ তেল খায়, তেল খাবার সাথে তেল, অথবা গরুর মাংস খাসির মাংসের সাথে প্রচুর তেল আছে, অথবা হাঁস মুরগির চামড়া যেগুলোর সাথে প্রচুর তেল আছে, পান পাতা জর্দা, এই জিনিসগুলো কিন্তু প্রেশারকে ট্রিগার করবে। এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর একটা বিষয় আছে আমাদের স্ট্রেস, আমাদের যে লাইফস্টাইল, ফিজিক্যাল স্ট্রেস, সাইকোলজিক্যাল স্ট্রেস, মানসিক যে একটা অশান্তি অস্বস্তি, বা আমাদের শারীরিক যে অশান্তি, এই সবগুলোই কিন্তু প্রেশারকে ট্রিগার আচ্ছা, করবে। অনিদ্রা, কারো ঘুম হচ্ছে না দিনের পর দিন, প্রেশারকে কিন্তু ট্রিগার করবে। এই বিষয়গুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, যে খাবারের সাথে অতিরিক্ত লবণ খাবো না, আমরা সব ধরনের তেলকে আমরা বর্জন করব, তারপরে স্মোকিং নয়, পান জর্দা নয়, এক্সকিউজ মি, এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আমাদেরকে প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে। সরি, প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে, সেটা কিন্তু আমাদের ফিটনেস বাড়াবে। আচ্ছা। আমি শামসুল হুদা কিরণ বন্ধু, তুমি কি আছো? আমি দেখতে পাচ্ছি তুমি আছো, কিন্তু তোমার প্রশ্নটি যদি করতে পারতে ভালো হতো। আমাদের সাথে আমাদের বন্ধু ডাক্তার হীরা আছে। কিরণ, তোমার মাইকটা বন্ধ আছে, মাইকটা অন করতে হবে। আনমিউট করে তুমি কথা বলতে পারো, তোমার প্রশ্নটি করতে পারো। শামসুল হুদা তুমি, কিরণ, তুমি কি বন্ধু আমাদের শুনতে পাচ্ছো? আমাদের কিন্তু তোমার হুসেন রহমান নামে, মাইক্রোফোনটা আনমিউট করে তুমি। আমাদের বন্ধু হুসেন রহমান কিন্তু লাইনে আছে, তুমি তাকে হুসেন সুযোগ দিতে রহমান, পারো। হ্যাঁ, জি, হুসেন রহমানকে শুনতে আমি পাচ্ছি। দেখতে পাচ্ছি। হুসেন রহমান, তুমি বরং বন্ধু তোমার প্রশ্নটি করতে পারো, আচ্ছা, আমি আমার কারণ হীরা প্রশ্নটা সামহাও আমাদের সাথে যুক্ত করতে পারছে না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হোসেন, তোমার আচ্ছা, কথা শোনা যাচ্ছে। আমি আমি হচ্ছে দীর্ঘ 3 বছর ধরে প্রেশার ওষুধ খাচ্ছি। আচ্ছা। আমার হাই ব্লাড প্রেশার বিসরের 2.5, হুম। আর হচ্ছে আমি অ্যাবাকা 5.5/40, বিসরেন সকালে খাচ্ছি, আর অ্যাবাকাপ, জি অ্যাবাকাপ খাচ্ছি হচ্ছে রাতে। আমাকে কি এই ওষুধটা কন্টিনিউ করতে হবে? প্রেশার আমার আপ ডাউন করেই, আর বাইকার তো তোমার, আমি বাইক চালাই মাঝে মধ্যে, আচ্ছা ঠিক আছে, তুমি ঘাড়ের তো, কাজটা একটু পেইন করে। আচ্ছা তুমি যেহেতু এই ওষুধগুলো খাচ্ছ, মানে ওষুধ সম্বন্ধে সরাসরি এখানে পরামর্শ দেওয়া একটু ডিফিকাল্ট হবে, এই জন্য যে এই হাই প্রেশারের জন্য যে মেডিসিনগুলো দেওয়া হয়, এইগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ নয়। হুম হুম। এটা যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে ইচ্ছা আচ্ছা মতো কিনতে পারে না। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এটা ডিসপেন্স করা উচিত নয়। সেজন্য আমরা কিছুটা আচ্ছা আচ্ছা আমাদের কথাবার্তার মধ্যে লিমিটেশন থাকবে। ঠিক আছে, আমরা আচ্ছা আচ্ছা তোমাকে আচ্ছা ফ্রিলি ফ্র্যাঙ্কলি এখানে পরামর্শ দিতে পারবো না। আচ্ছা, আর তুমি যেহেতু ইতিমধ্যে বেসোরাল 2.5 খাচ্ছ, অ্যাবাক্যাপ খাচ্ছ 540, এবং 3 বছর ধরে তোমার প্রেশার রয়েছে, এবং
আমি শিওর হয়েছি যে তুমি আসলে একজন হাইপারটেনশনের একটা পেশেন্ট, এবং তোমার ডাক্তার সাহেব এটা তোমার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করেছে। তুমি 540 খাচ্ছ মানে ইতিমধ্যে 2-3 ধাপে তোমার মেডিসিনটাকে বাড়িয়ে এই পর্যায়ে আনা হয়েছে। অতএব মেডিসিন তো তোমাকে কন্টিনিউ করতেই হবে। আর এছাড়া তোমার কিন্তু ঘাড়ে আবার ব্যথা করছে মাঝে মধ্যে, তোমার প্রেশারটা মাপতে হবে মাঝে মধ্যে। হয়তোবা এখনো তোমার প্রেশারটা পুরোপুরি কন্ট্রোলে নেই, ঠিক আছে? তোমার প্রেশারটা মাপতে হবে। আর তোমাকে লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসতে হবে। তুমি মোটরসাইকেল মোটর বাইক চালাচ্ছ, ইজ ফাইন, কিন্তু অবসর পেলে বা সময় করে তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। স্পেশালি যদি হাঁটার অভ্যাস করো, তাহলে এই মেডিসিন না বাড়িয়ে হয়তো তোমার প্রেশারটা কন্ট্রোলে আনা সম্ভব হবে। আচ্ছা, হাঁটা ছাড়া যদি আমি রানার ইউজ করি, হাঁটার তো সময় পাই না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রানার ইউজ করা যাবে, তবে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এই বয়সে আমরা কিন্তু রান করব না, আমরা জোরে হাঁটবো। আবার রান করাকে আমরা প্রমোট করছি না, আমরা জোরে হাঁটবো। আমরা জোরে হাঁটবো এবং আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বুকটা যেন ভারী না হয়ে যায়। সাপোজ আমি হাঁটছি, জোরে হাঁটছি বা রান করার চেষ্টা করছি, আমার বুকের মধ্যে চেপে ধরছে, আনইজি ফিল করছি, তখন আমি রান করার চেষ্টা করছি। নো, তোমাকে স্টপ করতে হবে। আমাদের এই বয়সে এক্সারসাইজের একটা লিমিটেশন রয়েছে। আমার বুকটা যতক্ষণ অ্যালাউ করবে, আমি জানি না হার্টের কন্ডিশন এখন জানি না, তোমার হার্টটা তো আমরা জানি না, হয়তো ইকোকার্ডিয়াম করা হয়, কার্ডিওগ্রাম অনেক সময় করা হয়, যে হার্টের মানে অ্যাক্টিভিটিসটা কতটা রয়েছে এখনো, সেগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে তুমি কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারো। তবে সাদাসিধে পরামর্শ হচ্ছে, তুমি যখন অ্যাক্টিভিটিস করবে বা হাঁটবে, খেয়াল করবে তোমার বুক যেন ভারী না হয়ে যায়। বুক ভারী লাগলেই বা কোনো রকম ব্যথা অনুভূত হলেই তুমি তখন ওই এক্সারসাইজটা স্টপ করবে এবং রেস্ট নেবে, প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ নেবে। আশা করছি বন্ধু তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো, এবং আমাদের বন্ধু যেটা বললো হীরা, আশা করছি তুমি একটা কাজেই লাগবে, এবং আমরা আসলে সবাই, আমরা যারা শুনছি সবার জন্য আমার মনে হয় এটা খুব একটা উপকারী কথা। কারণ আমরা হয়তো বাসায় অনেকেই রানার থাকে, আমরা হয়তো ভাবি যে এটাতে একটু দৌড়াই নেই, তার চেয়ে যে জোরে হাঁটাটা আমরা প্রেফার করব বেশি, এটা হয়তো অনেকেই খেয়াল করি না। অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমি এখানে একটা দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করেছে আমাদের কাছে, জাহিদুর রহমান। সে লিখেছে, হোয়াট অ্যাবাউট ডিজিটাল প্রেশার মেশিন, ইজ ইট গিভিং কারেক্ট রিডিং? ডিজিটাল প্রেশার মেশিন এটা তো কয়েক ধরনের হয়ে থাকে, কতগুলো কিন্তু আর্মে কাফ লাগাতে হয়, কতগুলা রিস্টে কাফ লাগাতে হয়। যেটা রিস্টে কাপ লাগাতে হয় সেটা খুবই সেন্সিটিভ। রিস্টে কিভাবে লাগাতে হবে, কিভাবে পজিশন করতে হবে, কতটা অ্যাঙ্গেল করতে হবে, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। যদি ওইগুলো সঠিকভাবে না পালন করো তাহলে তোমাকে ভুল রিডিং দেবে। তাই রিস্টেরটা হলো বেশি সেন্সিটিভ, তোমার সামান্য পজিশনের জন্য, এদিক সেদিকের জন্য তোমাকে ভুল রিডিং দেবে। আচ্ছা, আর কাফেরটা বেটার, সরি আর্মেরটা বেটার। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা কোন কোম্পানির মেশিন। যদি রিলায়েবল ট্রাস্টেড কোম্পানি হয় তুমি তাহলে তার রিডিংটাকে ট্রাস্ট করতে পারো। তো মাঝে মধ্যে আর একটা মেশিনের সাথে মেপে তুমি কম্পেয়ার করবা যে তোমার মেশিনটা ঠিক রিডিং দিচ্ছে কিনা। আমরা এখান থেকে বলতে পারবো না যে ওই মেশিনটা রিডিং ভুল দিচ্ছে বা সঠিক দিচ্ছে, এটা আমরা বলতে পারবো না। তোমাকে একটা স্ট্যান্ডার্ড মেশিনের সাথে মাঝে মধ্যে মেপে সেটা দেখে নিতে হবে যে তোমার মেশিনটাও সঠিক কাজ করছে। অনেক ধন্যবাদ। আসলে আমরাও কিন্তু বাসায় অনেক সময় ট্রাই করি, কিন্তু এত কিন্তু নিয়ম জানি না, তাই না, যে একটু দেখি চেক করে হ্যাঁ কেমন হলো। আমি দেখতে পাচ্ছি আমাদের বন্ধু শামসুল হুদা কিরণ আবার আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছে এবং সম্ভবত যুক্ত হয়েছে। হীরা, শামসুল হুদা কিরণ, সরি কিরণ, তুমি কি আছো আমাদের সাথে? আমাদের সাথে আমাদের বন্ধু ডাক্তার হীরা আছে, তোমার প্রশ্নটি তুমি করতে পারো। তোমার মাইক্রোফোনটি আনমিউট করে তুমি প্রশ্নটি করতে পারো। আমার মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে শামসুল হুদা কিরণের, কারণ বারবার ও চেষ্টা করছে কিন্তু সামহাও আমাদের সাথে ওর প্রশ্নটি নিয়ে আসতে পারছে না, কিছু একটা সমস্যা হওয়ার কারণে হয়তো। তো তুমি যদি আরেকটু আমাকে একটা জিনিস বলো, আমারই একটা জিনিস জানার ইচ্ছা আছে। ধরো বাবা মা থেকে সন্তানের কি ব্লাড প্রেশার হতে পারে? হতে পারে, নট নেসেসারি যে হবেই।
হতে পারে, ফ্যামিলিতে রান করে। যদি বাবা মার প্রেশার থাকে, দেখা যাচ্ছে ফ্যামিলিতে সন্তানদের 2-1 জনের প্রেশার হয়ে থাকে। এটা সব সময় যে প্রত্যেকটা বাচ্চারই হবে, প্রত্যেকটা সন্তানের হবে এমন কোনো কথা নেই, তবে ফ্যামিলিতে রান করে। আচ্ছা, আমাদের সাথে আরো 4 জন অলরেডি যুক্ত হয়েছে। শাখাওয়াত আচ্ছা। হোসেন জুয়েল, শেখ আব্দুর রউফ, দেন জায়ান জাসমির এবং শামসুদ্দৌলা কিরণ। হ্যাঁ, কিরণকে আমি আসলে অনেকবারই চেষ্টা করলাম, কিন্তু কিরণ সামহাও কোনো রিপ্লাই করছে না। আমি বুঝতে পারছি না, ওর হয়তো আমাদের আমি দেখতে পাচ্ছি ওর মাইক্রোফোনটা কেউ আনমিউট করেনি বা কথা বলছে না। তো আমি অন্য আরেকজনের কাছে চলে যাই। হ্যাঁ, জায়ান জাসমির হোসেন অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে। জায়ান, তোমার প্রশ্নটি যদি করতে। সাথে আমাদের বন্ধু ডাক্তার হীরা আছে আজকে। জায়ান, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জেসমিন। সো জায়ান অন্য যে জাসমির 3 জন হোসেন। আছেন হচ্ছে তোমাদের ক্যামেরা অন করে আনমিউট করে নেওয়া হয় রুমের ভিতরে। বন্ধু, কে আছো তুমি আমাদের সাথে? কারো একজনের কথা শুনতে পাচ্ছে। আমি শেখ আব্দুর রউফ আসলাম। আচ্ছা, তাহলে শেখ আব্দুর রউফ, তোমাকে আমি বলছি তোমার প্রশ্নটি করো। আমার নাম শেখ আব্দুর রউফ, আমার বয়স 48, নড়াইল ডিস্ট্রিক্ট সদর, আমি সিঙ্গাপুরে থাকি। ভেরি গুড, সিঙ্গাপুর। আচ্ছা, ভিডিওটা একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হয়। তা আমি প্রায় 12 বছর ধরে প্রেসার এবং হাই কোলেস্টেরলের ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, তা গত মার্চ থেকে আমি জগিং এবং খাদ্য কন্ট্রোল করে মোটামুটি প্রেসার এবং হাই কোলেস্টেরলের ওষুধ খাওয়া বাদ দিয়ে দিছি। পরে আমার এই যে কাজ কুজো হয়ে কথা বলতেছি কিছু সময় এবং দীর্ঘ সময় কুজো হয়ে থাকলে এবং যদি ডিপলি থিঙ্কিং করি কিছু আমার মাথার ভিতরে চক্র দিয়ে ওঠে মাঝে মাঝে আর কি, এটা আছে সমস্যা। আর আমি এক্সারসাইজ করি, প্রত্যেকদিন দৌড়াই, আমার দৌড়ালে কোনো সমস্যা হয় না বুকে আর কি। ভেরি গুড। তার মানে আব্দুর রউফ, তুমি সিঙ্গাপুরে থাকো, আমাদের বন্ধু। তোমার প্রেশার তাহলে এখন কি কন্ট্রোলে আছে? তুমি আমার প্রেশারের ওষুধ খেতে? আমি এই যে এইটাতে মাপি, যেটা আছে জার্মানি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। করি এটা আছে এই যে আর্ম ব্যবহার করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এখানে প্রেসার সাধারণত হয় কি 140 এর নিচে থাকে, 130/40 নিচে থাকে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে গিয়ে 80/90 এর ভিতরে থাকে। আচ্ছা, 80, 90, 130, 40। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি যে 120 এর ভিতরে থাকে মনে হয়, 130 এর নিচে, কিন্তু ওই সিঙ্গাপুরে সব জায়গায় গেছি ওই যে 140 হলে সমস্যা নাই আর কি, 140, 35, 40 এটা। না, তাহলে তোমাকে একটু পরামর্শ দিই আমি। তুমি কিন্তু কত বছর ধরে প্রেশারের রোগী ছিলে? 12 বছর ধরে। 12 বছর ধরে ওষুধ খেয়েছো। তোমার এখন যদি 140/80 থাকে, 140 যদি থেকে থাকে, তুমি কিন্তু ফ্রি নও। তোমাকে আমি বলবো না যে তোমার প্রেশারটা স্বাভাবিক আছে। স্বাভাবিক আমরা তখনই বলবো তো কম করে হলে 130/80 অথবা তার নিচে থাকবে, তখন আমরা স্বাভাবিক বলবো। বর্তমানে এখন আমরা 130 পার হয়ে গেলেই আমরা বলবো যে এটা স্টেজ 1-এ হয়ে গেছে, স্টেজ 1 হাইপারটেনশন হয়ে গেছে। আমাদেরকে সতর্ক হতে হবে, এমনকি মেডিসিনও খাওয়া লাগতে পারে। 130 পার হয়ে গেলেই। এই যে এই মেডিসিনটা দেয় 5 mg, কি ওটা? এটা আছে আমলোডিফাইন। আচ্ছা, অ্যামলোডিপিন, ঠিক আছে, 5 মিলিগ্রাম। এটা তুমি খেতে পারো। তোমার 140 এর কাছে যদি এই মেডিসিন রেখে 125 হলো, 120 হলো, নো হার্ম। কিন্তু তোমার যদি 130 রাখো, তোমার কিন্তু এখন বলা হচ্ছে যে 130 কেও আমরা অ্যালাউ করব না। আমরা আইদার লাইফস্টাইল মডিফিকেশন করব, করে এই প্রেশারটাকে কমিয়ে নিয়ে আসবো, আদারওয়াইজ আমরা মেডিসিন শুরু করে আমরা প্রেশারটাকে 125, 120 এর মধ্যে নিয়ে আসবো। 140 কে অ্যালাউ করার কোনো দরকার নাই। তাছাড়া তুমি তো জানো না তোমার লিপিডের এখন কি অবস্থা। আমি জানি না, না এই জায়গা পরে 3 মাস 6 মাস পর পর চেক আপ করি। সেই রিপোর্টটা কি আমরা কিন্তু জানি না। তোমার তো তাহলে একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। তুমি 48, একটা এজ একটা আমাদের রিস্ক ফ্যাক্টর। তোমার আগের ইতিহাস রয়েছে, তোমার প্রেশার ছিল, ইতিহাস রয়েছে তোমার লিপিড বেশি, তোমার তো কয়েকটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। আমার মনে হয় 140 কে অ্যালাউ করার কোনো দরকার নেই। তুমি সতর্ক হয়ে অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম ভেরি সেফ মেডিসিন তুমি স্টার্ট করতে পারো। এটাকে হতে দাও, তুমি 120, 115 হতে দাও, সমস্যা তো নাই।
140 কে বেয়ার করা মানে কি, তোমার হার্ট এই প্রেশারটা বেয়ার করছে, হার্ট তো টায়ার্ড হয়ে যাবে। আর তুমি বলছো তোমার চক্কর দিছে মাথায়, এটার কারণ আমাদেরকে অনেক কিছু হতে পারে। তোমার ঘাড়ে তো কোনো একটা প্রবলেম থাকতে পারে যে কারণে মাথায় চক্কর দিতে পারে, ঠিক আছে? তোমার ঘাড়ে কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়টা দেখার দরকার। অনেক সময় কানের মধ্যে প্রবলেম থাকে, সেই বিষয়ে একটু মানে যে জানাশোনা করার দরকার আছে। তুমি যদি তোমাকে খুবই চক্কর দেয়, তুমি বসে আছো তোমার মাথা ঘোরাচ্ছে, অথবা তুমি বসে আছো তোমার সামনের ঘর বাড়ি ঘুরছে, এগুলো যদি তুমি নোটিস করো তাহলে তোমাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ফেলো। ওরকম না, কুজো হয়ে ডিপলি কিছু থিংকিং করলি তখন আছে সমস্যা। তাহলে আমার মনে হয় যে ঘাড়ের সমস্যা থাকতে পারে তোমার, হয়তো তুমি এখনো ঘাড়ে নোটিস করতে পারছো না, থাকতে পারে প্রবলেম। তবে প্রেশারের ব্যাপারে যত্নবান হতে হবে। আব্দুর রব প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যামেরা অফ করে করতে পারবেন কি? আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে হুসেইন রহমান। আনমিউট করে নিবা। হুসেইন রহমান, কি আমাকে শুনতে পাচ্ছ বন্ধু? ঢুকলে পর তোমার কি করে দেখা হবে। হুসেইন রহমান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে আনমিউট করে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো, তোমার প্রশ্নটি করতে পারো। আমাদের আজকের বন্ধু ডাক্তার, আমাদের বন্ধু হীরা। জি, আমি কিছুক্ষণ আগে কথা বলতে গিয়ে আমার লাইন কেটে গেছে। আচ্ছা, শুরুতে আমি অবশ্য কথা শেষের দিকে আসছি, যে এখন তাহলে ওষুধ চলবে আমার, এই আর কি। হুসেইন রহমান আর 540 জি, আর জি, ওই ওষুধ বাইসেরল 2.5। হ্যাঁ, ওষুধ তো হ্যাঁ, চলবে। আর তোমার যদি ঘাড়ে ব্যথা করে, তোমার প্রেশারটা মাঝে মধ্যে মাপতে হবে। তো সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা ভালো প্রেশার মেশিন নিজে কিনে নাও এবং আমি তুমি প্রেশার মেশিন সঠিকভাবে। নিজে মাপি বাসায় মাপি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাকে মেপে প্রয়োজনে তুমি লিখে রাখবে প্রতিদিন, যখনই প্রেশার মাপবে তারিখ দিয়ে লিখে রাখো। তারপর 8-10 দিন পরে দেখো যে আসলে তোমার প্রেশারটা কি লেভেলে ছিল, সব সময় বেশি, সব সময় কন্ট্রোলে থাকে, সেই অনুসারে তুমি সিদ্ধান্ত নেবে। ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। আমি এখানে দেখতে পাচ্ছি একজন আমাদের বন্ধু নাজমুল কামরান। সে লিখেছে যে এইজ 76, বিপি 180/60, পালস বিলো 60, ডায়াবেটিক্স প্লাস, হোয়াট টু ডু? প্রেশার 180/60, রাইট, পালস 60, বিলো 60, 60-এর নিচে। আচ্ছা, ডায়াবেটিক্স আছে। 180/60, এত ডায়াবেটিস আছে। আচ্ছা, 180/60, তো পালস প্রেশারটা অনেক, মানে দুইটা মানে প্রেশারের মধ্যে অনেক ডিফারেন্স। তারপরে তোমার পালসটা খুবই লো, 60 নিচে। প্রেশার তো হাই, এটা বলবো, সিস্টোলিক প্রেশার হাই আছে মানে তোমার প্রেশার হাই। বিশেষ করে তুমি ডায়াবেটিক, তোমার প্রেশার যদি ডায়াবেটিস হয়ে থাকে 120-এর উপরে আমরা অ্যালাউ করব না। ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমরা 130-ও অ্যালাউ করব না। আমরা চাইবো যে 120/75 এর নিচে থাকবে প্রেশার। তা ডায়াবেটিকদের জন্য, যাদের ডায়াবেটিস আছে তাদের যদি 125/75 হয়ে যায়, অবশ্যই চিকিৎসা শুরু করতে হবে। আমাদের বন্ধু কামরানের নাজমুল, প্রশ্ন হ্যাঁ ছিল, হ্যাঁ কামরান না, সরি, হ্যাঁ, নাজমুল না, নাজমুল অন্য বিশাল বড় একটা প্রশ্ন করেছে। আচ্ছা এটা আচ্ছা বন্ধু কামরানের প্রশ্ন। এবং আচ্ছা। এরপরে জাহিদুর রহমান নামে আমাদের আরেকটা বন্ধু করেছে যে হোয়াট ইজ রিলেশন উইথ হাই ব্লাড প্রেশার এন্ড হার্ট অ্যাটাক? এন্ড হার্ট অ্যাটাক, না রিলেশন তো অবশ্যই আছে। হাই ব্লাড প্রেশার এবং হার্ট অ্যাটাক, এটার মধ্যে রিলেশন রয়েছে। হাই ব্লাড প্রেশারটা কার উপর এক্সার্টেড, কার উপর প্রেশারটা পড়ছে? প্রেশারটা তো পড়ছে হার্টের উপরে। এন্ড হার্ট যদি এই হাই প্রেশারের এগেইনস্টে অনেক দিন ধরে কাজ করতে থাকে, তা হার্ট তো নিজে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। হার্ট নিজে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। হার্ট অসুস্থ হওয়া কিভাবে হতে পারে? হার্ট নিজে দেখা যাচ্ছে যে মোটা হয়ে গেছে। হার্ট নিজে তার নিজের মাংস বেড়ে মোটা হতে পারে, অথবা হার্ট অনেক সময় ঢিলা হয়ে যেতে পারে, ডাইলেটেড হতে পারে, আমরা বলি এটাকে। এটা একটা বিষয়। হার্ট তাহলে নিজে ফিজিক্যালি এফেক্টেড হচ্ছে, এটা একটা বিষয়। আর হার্ট যখন বেশি পরিশ্রম করতে থাকবে, তাহলে হার্টের খাদ্য যেটা সে সবসময় যেটা তার প্রয়োজন, তার খাদ্যের ডিমান্ড তো বেড়ে যাবে। হার্ট যদি নিজে মোটা হতে থাকে, হার্ট যদি বেশি কাজ করতে থাকে, তার ডিমান্ড বেড়ে যাবে। আর সেই ডিমান্ডটা যদি পূরণ না হয়, মানে যে কারণে তার হাই প্রেশার রয়েছে আমরা জানি না, তার রক্তের মধ্যে হয়তো বা ওই লিপিড যেটা যেটা তেল আমরা স্নেহ পদার্থ বলি, সেটা যদি বেড়ে থাকে,
তাহলে তার হার্টের মধ্যে যে রক্তনালীগুলো রয়েছে নিজের খাবার সাপ্লাইয়ের জন্য, সেই রক্তনালীগুলো চেপে যাচ্ছে অথবা চেপে গেছে অনেকটা, তখন তো রক্তনালী চেপে গেলে তো তখন তার হার্ট অ্যাটাক হবে। যদি কারো প্রেসার বেশি থাকে এবং সেটা কন্ট্রোল না করা হয়, তাহলে তার হার্ট অ্যাটাকের সমূহ সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে বন্ধু মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তুমি তুমি কি শুনতে পাচ্ছ? মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তুমি কি শুনতে পাচ্ছ? সাখাওয়াত হোসেন শুনতে না পায়, শামসুল হুদা কিরণ মাইক অন শামসুল করে হুদা আছে। কিরণ কি এখন আছো? তুমি শুনতে পাচ্ছ এখন আমাদেরকে? তোমাকে অনেকবার আমি খুঁজছি কিন্তু তুমি সামহাও কানেক্ট হতে পারছো না। তোমার মাইক্রোফোনটাকে অফ করা আছে, আমি দেখতে পাচ্ছি। এটাকে অন করে তুমি যদি একটু তোমার প্রশ্নটি করতে। শামসুল হুদা কিরণ, বন্ধু তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? শুনতে পাইনি মনে হচ্ছে। সেটাই মনে হচ্ছে। আমার আমার মনে হয় এখানে একটা আমাদের বন্ধু নাজমুল একটা বড় প্রশ্ন করেছে, অনেক বড় প্রশ্ন। ও লিখেছে যে ওর বয়স 48, ওজন 78 কেজি, প্রেশার নর্মাল, ডায়াবেটিস নাই, কিছুটা অ্যাজমা আছে। এটা আমার মায়েরও আছে। একসময় ফুটবলার ছিলাম, সকালে দৌড়াতাম, ফজর নামাজের পর কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম। আচ্ছা, 2-3 মাস হলো কোনো কিছু করছি না। ফজর নামাজ আদায় করে ঘুমিয়ে যাই। ঘুমাতে যাই রাত 11টা-12টায়, উঠি ভোর 4:30টায়। এটা কোনো অস্বাভাবিকতা এবং এখন করণীয় কি? এটা ছাড়াও তার আরো কিছু প্রশ্ন আছে। ঘুম থেকে ওঠার পর মনে হয় ঘুম হয় নাই, আর হাত পা গুলো জমাট বেঁধে থাকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে নর্মাল হয়ে আসে। 2 নাম্বার সে প্রশ্ন করেছে, হাঁটলে ও সিঁড়ি বেয়ে উঠলে ক্লান্ত অনুভব হয়, বুকটা জমাট হয়ে আসে, একটু দাঁড়ালে আবার স্বাভাবিক হয়ে যায়। এ সময় হাতগুলো কেমন যেন ব্যথা ও অবশ হয়ে যেতে চায়। প্রশ্নগুলো বন্ধু নাজমুলের। বন্ধু 48 বয়স, তোমার 78 কেজি বডি ওয়েট, প্রেশার ডায়াবেটিস এগুলো নেই, এগুলো ভালো আছে। ব্রঙ্কাইল অ্যাজমা, তোমার অ্যাজমা রয়েছে, তুমি ফুটবলার ছিলে। আচ্ছা, তুমি কিন্তু তোমার ঘুমটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, একটা মনে রেখো এই বিষয়টা। তুমি রাত 11টায় ঘুমাচ্ছ, ভোর 4:30টায় উঠছো প্রতিদিন, তোমার ঘুম তো কমপ্লিট হচ্ছে না, তোমার তো সারাদিন প্রবলেম হবেই। তুমি কিন্তু এই বিষয়ে একটু সতর্ক হতে হবে, তোমাকে আর্লিয়ার বেডে যেতে হবে। হ্যাঁ, তুমি মাত্র 5 ঘন্টা বা 4-4.5 ঘন্টা ঘুমাচ্ছ, এটা ইনাফ নয়। এর জন্য তোমার সারাদিন হ্যাংওভার বা তুমি টায়ার্ড ফিল করবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আর একটা বিষয় হলো, তুমি এসে যে তুমি সামান্য পরিশ্রম করলে তোমার হয়ে যাচ্ছ, টায়ার্ড হয়ে যাচ্ছ, এবং কিছুটা বিশ্রাম নিলেই তুমি আবার ভালো, তোমার ভালো ফিল করছো। এই বিষয়টা একটু গুরুত্ব দিতে হবে, একটু গুরুত্ব দিতে হবে তোমাকে। তো আসলে আমরা উম, মানে ফিজিক্যাল এক্সাম না করে তোমার বিষয়ে বলা কঠিন আছে। তোমার অ্যাজমার অবস্থাটা আমি জানি না এখন, যে তোমার এখনো শ্বাসকষ্ট আছে কিনা। আর তোমার শ্বাসকষ্টের একটা কথা বলছো, সেটা শ্বাসকষ্ট অ্যাজমার কারণে হতে পারে বা বুকে অন্য কোনো সমস্যার কারণে হতে পারে, হার্টের কারণে হতে পারে, আমরা জানি না। আর তুমি বলছো যে তুমি একটু বিশ্রাম নিলে তোমার কিন্তু ভালো লাগে, এই বিষয়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি, এই ইতিহাসটা ইম্পর্টেন্ট। তোমার কয়েকটা বিষয় দেখতে হবে, তোমার রক্ত শূন্যতা রয়েছে কিনা। রক্ত শূন্যতা হলে তোমার ইজি ফ্যাটিক, যেটা তুমি সহজে তুমি ফ্যাটিক হয়ে যাবে, তুমি টায়ার্ড হয়ে যাবে, তো রক্ত শূন্যতা তোমার একটু পরীক্ষা করে দেখতে হবে। তারপর হার্টের ব্যাপারে একটু যত্নবান হতে হবে। তুমি একটা ইসিজি করতে পারো, ইসিজি করে দেখতে পারো, তোমার হার্ট সম্বন্ধে একটু আহ, ধারণা তোমার থাকা উচিত। তাছাড়া তুমি সহজে কেন টায়ার্ড হয়ে যাবে? একটা বিষয় রয়েছে, তুমি আগে জগিং করতে বা এক্সারসাইজ করতে, এখন আর তুমি করছো না, তাহলে তোমার ফিটনেস তো এমনি তো কমে যাবে। যদি এই কারণে হয়ে থাকে, এটা ডিফারেন্ট, এটা ভিন্ন কথা। যেহেতু যেহেতু আমরা যারাই এক্সারসাইজ না করে থাকি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করে থাকি, আমরা সামান্য এক্সারশনে কিন্তু আমাদের এই টায়ার্ডনেস চলে আসবে। আর যদি হার্ট ইনভলভ হয়ে থাকে কোনোভাবে, অথবা তোমার যদি বুকের ভিতরে এখনো শ্বাসকষ্ট থেকে থাকে, তাহলে তো তুমি টায়ার্ড হবেই।
তোমার জন্য পরামর্শ হলো তুমি একজন ডাক্তারের সাথে তোমাকে দেখা করতে হবে। তোমার অবস্থাটা সম্বন্ধে তোমার ধারণা ক্লিয়ার হতে হবে, কেন তোমার টায়ার্ডনেস সহজে চলে আসছে। এখান থেকে এই স্বল্প পরিসরে তোমাকে পরিপূর্ণ পরামর্শ দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আমাদের সাথে বন্ধু ম্যাক আজাদ যুক্ত হয়েছে। আজাদ, তোমার প্রশ্নটি যদি তুমি আমাদের বন্ধু ইরাকে করতে। আজাদ কমেন্টে লিখেছে, আজাদ তুমি কি আমাদের সাথে কথা বলবে সরাসরি ডাক্তার বন্ধুর সাথে, না আমি তোমার প্রশ্নটি পড়ে ফেলছি। এম কে ম্যাক আজাদ লিখেছে, আমি একজন বাইপাস ওপেন হার্ট পেশেন্ট এবং হ্যাভিং প্রেশার 140/90 after medicine. My left ICA is 100% blocked. What should আচ্ছা be my pressure? What should be my pulse rate so I can necessary steps? এটা তার পালস রেট। প্রশ্ন লেখা। আচ্ছা, পালস রেট কি হয়েছে একটু বলবে আবার? What should be my pulse rate? মানে সে পালস রেটটা জানতে চাচ্ছে যাতে সে নেসেসারি স্টেপস নিতে পারে। এক্সকিউজ মি, হ্যাঁ প্লিজ। আমার পালস রেট হয়ে যায় অ্যারাউন্ড 52 থেকে 60 ভিতরে চলে আসে মাঝে মাঝে। 50 থেকে 60। আচ্ছা, সো হোয়াট শুড বি মাই রেগুলার পালস রেট, তাহলে আমি সেই অনুযায়ী স্টেপ নিতে পারি। না, আমাদের পালস কিন্তু 60 থেকে 100 এর মধ্যে থাকতে হবে। আমাদের পালস রেট থাকতে হবে 60 থেকে 100। আমরা যারা বেশি ফিট, যারা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে থাকে, যেমন যারা বেশি এক্সারসাইজ করে, যেমন আর্মি যারা প্রতিদিন এক্সারসাইজ করছে, ওদের হার্ট রেট কিছুটা 60, 58, 56 আপ টিল 55 আমরা কিন্তু মেনে নিব এবং আমরা মনে করবো দে আর ভেরি ফিট, আমাদের চেয়ে তারা বেশি ফিট। আর আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার্স, আমাদের পালস রেট 60 থাকার কথা নাই, আমাদের পালস রেট 70, 80, 85, 90 এইদিকে থাকার কথা। তাহলে তোমার পালসটা যদি 52 to 60 হচ্ছে, এটা আমার মনে হয় যে আমরা মেনে নিতে চাই না। আর তোমার বাইপাস গ্রাফট করা হয়েছে আর ইন্টারনাল ঠিক আছে, লেফট এসিএ এটা ব্লক আছে। এখন তোমার পালসটা তো বন্ধু 50 to 60 আমরা মেনে নিতে পারি না। আমার মনে হয় তোমার পালসটা হওয়া উচিত 70, 80 এর মধ্যে। তুমি একটা ইসিজি করে দেখতে পারো তোমার হার্টে কোথাও ব্লক আছে কিনা। মানে ইসিজি করেছি রিসেন্ট। আচ্ছা ঠিক আছে, তো এটাই চিন্তা করছিলাম যে পালস রেটটাকে বাড়ানোর দরকার কিনা। একটুখানি বাড়লে ভালো হয়। আর তোমার প্রেসারটা কিন্তু এখন বেশি 140, 90 আমরা অ্যালাউ না করি। তুমি কি মেডিসিন খাচ্ছ তোমার প্রেসারের জন্য? বিসোপ্রো প্লাস। বিসোপ্রোল প্লাস খাচ্ছ? আচ্ছা, বিসোপ্রোল প্লাস 5। জি, তাহলে তুমি বিসোপ্রোলটা একটু করতে পারো, কমাও। হতে পারে বিসোপ্রোলের জন্য তোমার এই পালসটা কমে গেছে। বিসোপ্রোলের কাজই তোমার পালস কমাবে। আচ্ছা ওকে। তুমি 5 এর কাছে 2.5 করে দেখবে যেটা 60, 65 হয়ে গেছে। প্রোভাইডেড তোমার প্রেসারটা কিন্তু কন্ট্রোল করার জন্য এডিশনাল মেডিসিন লাগবে। আচ্ছা আচ্ছা, তুমি যেহেতু বিসোপ্রোল তুমি কমাচ্ছ, তাহলে তোমাকে তো আরেকটা মেডিসিন বাড়াতে হবে। সম্ভবত বিসোপ্রোলের জন্য তোমার এই পালসটা 52 বা এইটা হয়ে আছে। আচ্ছা তুমি একটু মেডিসিনটা রিভাইজ করে ফেলো। জি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ আজাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে বন্ধু নাজমুল হক। নাজমুল হক, তোমার প্রশ্নটি তুমি করতে পারো। আমাদের সাথে বন্ধু ডাক্তার হীরা আছে। নাজমুল হক, তুমি আমাকে শুনতে পাচ্ছ? তোমার মাইক্রোফোন আনমিউট করো বন্ধু নাজমুল, তুমি আনমিউট করো, তোমার মাইকটা বন্ধ আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি এখন। যে প্রথমেই শুকরিয়া এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। কারণ এত বড় বড় ডাক্তার আমরা এত সহজে পাওয়ার খুব কষ্টকর পাওয়া। তারপরে যে পেয়েছি এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ দরবারে শুকরিয়া করছি এবং তোমাদের জন্য দোয়া করছি। আমার প্রশ্ন আমি ওই যে বড় করে লিখেছিলাম, তুমি অলরেডি উত্তর দিছো বন্ধু, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ওই যে নাজমুল হক, হ্যাঁ আচ্ছা। আমার এটা সকালবেলাটাই এই সমস্যাটা হয় আর কি। যেমন আমি মোটরসাইকেলটা রেখে অফিসে যাচ্ছি, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি যে বুকটা ভারী হয়ে আসে, শ্বাসটা টানতে কষ্ট হয় এবং হয়তো মানে রাইট শোল্ডারে দেখি যে একটা পেইন অনুভব করি। হ্যাঁ, এটা বেশ এই গত 2-3 মাস যাবত হচ্ছে। আর আমি সকালবেলা আগে যে এক্সারসাইজ গুলো করতাম
এগুলো এখন করতেছি না বা করার সময় পাচ্ছি না। তখন কিন্তু বেশ ভালো মানে খুব ফ্রি লাগতো শরীরটা। এখন মনে হচ্ছে ভেরি বাল্কি লাগে এবং এই সমস্যাটা আমার ক্রিয়েট হচ্ছে আরকি। এটারই একটু সমাধান চাচ্ছিলাম। আর এমনি প্রেশার নরমাল থাকে। প্রেশার কখনো হাই পাইনি। মাঝে, মাঝে হয়তো একটু লো হয়। আর একটু উইকনেস লাগে আরকি। ডায়াবেটিকস আচ্ছা পরীক্ষা করাই নাই। তবে মনে হয় যে ডায়াবেটিকস নাই। আচ্ছা আর আচ্ছা মাঝে, মাঝে মানে খাওয়া একটু রেস্ট্রিকশন করে আবার যখন মাঝে, মাঝে ভাল লাগে ইচ্ছেমতো খেয়ে ফেলি। একটু বাল্কি মানে আমার ৫ ফুট ৫ ইঞ্চি মানে হাইট। কিন্তু আচ্ছা। মানে 78 কিলো মনে হয় আমার বেশি। হ্যাঁ বাট আমার তা তো সমস্যাটা বেশি। হচ্ছে যে আমার মানে বুকটা মানে চেপে ধরে রাখি। হ্যাঁ এরপর একটু দাঁড়াতে হয়। ১০, আচ্ছা ১৫, ২০ কদম যেয়ে একটু দাঁড়াই। দাঁড়ালে পরে একটু ফ্রি হয়ে আবার একটু হাঁইটে যাই। আবার সিঁড়ি দিয়ে উঠলে একটু ৫ মিনিট দাঁড়িয়ে আবার সিঁড়ি বেয়ে উঠি আরকি। আমাদের ওই আচ্ছা লিফট এখন বন্ধ তো ৫ তলার হুম সিঁড়িতে উঠতে হয়। হুম ও আচ্ছা এই আচ্ছা জিনিসটা আমার এই কদিন যাবৎ হচ্ছে আরকি। আর না অ্যাজমার ব্যাপারটা কি যে যখন ঠান্ডা লাগে খুব হুইজিং হয়। হুম, আগে ইনহেলার নিতাম, এখন ইনহেলার নেই না। মন্টিলুকাস খাই প্রতিদিন বিকালে আচ্ছা ৪টার সময় একটা করে খাই। আচ্ছা এখন ব্রঙ্কোলাইটিস এই বাড়ছে। প্রবলেমটা কি কোনো মানে অস্বাভাবিক কিনা? আমি এতটুকুই জানতে চাচ্ছি বন্ধু। না, তোমার যেহেতু অ্যাজমা রয়েছে, তোমার কিন্তু জি, শর্টনেস অফ ব্রিথ, তোমার কিন্তু যখন তুমি ৫ তলাতে উঠতে যাবে তোমার তো জি, সহজেই শ্বাসকষ্ট হবে। অ্যাজমা জি, একটা কারণ হতে পারে, জি, অ্যাজমা একটা কারণ হতে পারে। এই জি, অ্যাজমা একাই এনাফ এর জন্য। আর জি, তাছাড়া তুমি যদি মনে করো যে না অ্যাজমা না আমার বেশ কন্ট্রোলে আছে, বুকে কোনো শব্দ নেই, বুকে কোনো হুইজ হচ্ছে না, সেই জি। ক্ষেত্রে তোমাকে একজন ডাক্তার দিয়ে তোমার বুকটাকে এক্সামিন করাতে হবে যে তোমার আচ্ছা, কোনো ধরনের হার্ট ফেইলিওর আছে কিনা, মানে কোনো কারণে তোমার হার্টটা কম্প্রোমাইজড হয়ে গেছে, সে ঠিক মতো কাজ করতে পারছে না, জি, বিশেষ করে লেফট হার্টের যে বাম পাশটা সেটা যদি কম্প্রোমাইজড হয়ে যায় তখন কিন্তু তোমার এটা হতে পারে। এটা একটা বিষয়। আর এই ক্ষেত্রে তোমার আমার পরামর্শ দেব একজন ডাক্তারকে দিয়ে তোমার চেস্টটা এক্সামিন করিয়ে নাও, আচ্ছা যে ঠিক আছে। সে তো তোমার অ্যাজমাটাও ধরতে পারবে, হার্ট ফেল করে থাকলে সেটাও বুঝতে পারবে। আর সে যদি একটা এক্স-রে এবং একটা ইসিজি করে ফেলে আমার মনে হয় তোমার এই সমস্যাটা ডাক্তার আহ, সহজেই আবিষ্কার করে ফেলবে যে তোমার কেন এই প্রবলেমটা হচ্ছে। ধন্যবাদ। আমাদের আ সাথে নাজমুল, ধন্যবাদ তোমার প্রশ্ন তোমাদেরকেও। করার জন্য অনেক ধন্যবাদ। দুবার তুমি মানে একবার আমাদেরকে লিখে দিয়েছো, আরেকবার সরাসরি প্রশ্ন করলে। আশা করছি তোমার তুমি যে জানতে চেয়েছো জানতে পেরেছো। আমাদের জি, সাথে জি, জি। বন্ধু শামসুল হুদা কিরণ আবারও যুক্ত হয়েছে। কিরণ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার শুনতে পেলে তুমি তোমার প্রশ্নটি করতে পারো, কারণ তুমি অনেকবার চেষ্টা করছো। তোমার মাইক্রোফোনটি আনমিউট করতে হবে, করে আমাদের সাথে যুক্ত হতে পারো, প্রশ্নটি করতে পারো। শামসুলুদা বন্ধু, তোমার মাইকটা বন্ধ আছে, তোমার মাইকটা অন করে দাও। আমার মনে হচ্ছে শামসুল হুদা কিরণের কিছু একটা সমস্যা হচ্ছে। হতে তো পারে। আমাদের সাথে আল্লাহ রাখা মোহাম্মদ নামে একজন আছে বন্ধু, তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার প্রশ্নটি তুমি করতে পারো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যালো। আসলে শুনতে পাচ্ছ তোমরা হ্যাঁ আমাকে? হ্যাঁ পাচ্ছি শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আমি আল্লাহ রাখা, আসলে আমি ঢাকা থেকে একটু বাইরে আসার জন্য তোমাদের সাথে খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারিনি। এই আমি একটু শফিপুরের একটা প্রত্যন্ত জায়গায় আছি। আচ্ছা। তো আমার আমার সমস্যা হচ্ছে, আমার নাম আর তোমাদের ভাবি আর কি, আমার ওয়াইফ, ওর একটু প্রবলেম হয়, মানে স্লিপিং হাইপোনিয়া টাইপের আমি শুনেছি আর কি। এটা আসলে আমি শুনেছি ও যখন রাতে মোটামুটি ঘুমায় তো শব্দ হয় এবং অনেক সময় মনে হচ্ছে যে নিঃশ্বাসটা তার বন্ধ হয়ে আসছে, এরকম বন্ধ আর হয়ে কি। যাচ্ছে, আবার হ্যাঁ শুরু করে। হ্যাঁ 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 স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ হ্যাঁ, স্লিপিং স্লিপ, হাইপোনিয়া, বা এটা তোমাদের মেডিকেলের হ্যাঁ টার্ম হবে আর কি। স্লিপ অ্যাপনিয়া বলি আমরা এটাকে। হ্যাঁ, এটা হ্যাঁ তো তার আসলে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার দীর্ঘমেয়াদী আসলে মানে যেটা কোনো প্রবলেম ফেস করার বিষয় থাকে কিনা, এই বিষয়টা আসলে আমার একটু জানতে চাচ্ছি। অবশ্যই থাকে। স্লিপ অ্যাপনিয়া কিন্তু এটা খুব একটা ভালো জিনিস নয়, দীর্ঘমেয়াদী এবং একটা বেশ বলবো যে বেশ নেগেটিভ ইফেক্ট এর রয়েছে স্বাস্থ্যের উপরে। একটা হলো তার স্লিপ ডিস্টারবেন্স হয়, তার স্লিপটা কিন্তু ইনকমপ্লিট হয়। হ্যাঁ, সে স্লিপ ঘুমাতে গিয়ে দম বন্ধ হয়ে যায়, আবার এরকম করে হা করে উঠে আবার হয়তো ঘুমটা আবার শুরু করে, মানে জি তার জি ঘুম একবার হয় আবার ভাঙে, আবার শুরু হয় আবার ভাঙে, সারা রাত ধরে এরকম চলে।
তাহলে জি কি হলো, শেষ পর্যন্ত দেখা যাবে যে তার হয়তো 8 ঘন্টা ঘুমানো উচিত ছিল, সে হয়তো 3 ঘন্টা ঘুমাতে পেরেছে। তাহলে হুম নেক্সট ডে সারাদিন তার হ্যাংওভার থাকবে, সারাদিন যেখানে বসবে সেখানে তার ঘুম ধরে যাবে। এটা একটা হুম বিষয় রয়েছে। আর স্লিপ অ্যাপনিয়া হলে কিন্তু তার মানে মানে বলবো, সরাসরি বলি, হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু স্লিপ অ্যাপনিয়া হলে। তুমি আচ্ছা একজন ওই নাক কান গলার ডাক্তার দেখিয়ে ফেলো যে তোমার কোনো প্রবলেম আছে কিনা, ফ্যারিংসে কোনো প্রবলেম আছে কিনা, দেখে একটু ব্যবস্থা নাও। স্লিপ অ্যাপনিয়াটা এটাকে অ্যালাউ করা ঠিক নয়। আচ্ছা 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 আচ্ছা। এটা একটা স্ট্রেস মানে তার এটাই শরীর হচ্ছে আসলে হুম, বলো। বন্ধু শুনতে পাচ্ছ, নাক কান গলা, ইএনটি ইএনটি হ্যাঁ হ্যাঁ ইএনটি। হ্যাঁ হ্যাঁ, এনটিকে এবার দেখো, প্রয়োজনে স্লিপ প্যাটার্ন তারা দেখবে। প্রয়োজনে তারা স্লিপ প্যাটার্ন দেখে সিদ্ধান্ত নেবে যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করছি আল্লাহ রাখা তোমার প্রশ্নের সমাধান তুমি পেয়ে গেছো, মানে ডাক্তার কার কাছে যেতে হবে, কি করতে হবে, আমাদের বন্ধু তোমাকে বলে দিয়েছে। জি জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ, তোমাকে উপস্থিতির জন্য। ধন্যবাদ নাজিন সুমি তোমাকেও। হ্যাঁ, আর ধন্যবাদ বন্ধুকে। আমাদের সাথে যুক্ত আছে আমাদের বন্ধু মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ বন্ধু? তোমার মাইক্রোফোনটি আনমিউট করে তুমি তোমার প্রশ্নটি করতে পারো। মোহাম্মদ হ্যালো, সাখাওয়াত, আমি শুনতে পাচ্ছি। বলো, আচ্ছা, আমরা তুমি শুনতে প্রশ্নটি পাচ্ছি। করতে পারো। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার জানার মতে আমার কোনো অসুখ আছে বলে আমি জানি না। গুড। তবে এই যে হার্ট অ্যাটাক বা এই যে স্ট্রোক করে যে হুম। এইটা হওয়ার আগে এমন কোনো কি সিমটম বোঝা যায় যেটাতে আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো আর কি আগে থেকে? হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সিমটম কিন্তু বোঝা যাবে। হার্ট অ্যাটাকে তো কারণই থাকবে আগে, কিছু কারণ তো রয়েছে। আর হার্ট অ্যাটাক হলে দেখা যাচ্ছে যে কারণের মধ্যে অন্যতম কারণ তার প্রেশার আছে, তার রক্তের মধ্যে কোলেস্টেরল বেশি আছে, সে হয়তো চেইন স্মোকার, তার ফ্যামিলিতে হিস্ট্রি আছে, তার হয়তো ওজন অনেক বেশি, তার হয়তো খুব স্ট্রেসফুল লাইফ লিড করে, অনেকগুলো, তার ডায়াবেটিস আছে, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে। ফ্যামিলিতে হিস্ট্রি আছে হার্ট অ্যাটাকের, অনেকগুলো রিস্ক ফ্যাক্টরকে কনসিডার করতে হবে। আর হার্ট অ্যাটাক হলে কি হবে, সে তো তার সমস্যা তো তার বুকের মধ্যে সে পেইন ফিল করবে, মাঝে মধ্যেই হেভিনেস ফিল করবে, বুকের মধ্যে দেখা যাচ্ছে ব্যথা, ব্যথা কয়েক মিনিট থাকে, হঠাৎ করে না 1 সেকেন্ড হলো আবার চলে গেল, সেরকম নয়। ব্যথা হয়েছে, ব্যথা কয়েক মিনিট ধরে আছে, এবং দেখা যাচ্ছে ব্যথাটা বুকের এপাশে হলো, বাম পাশে হলো, এবং সেটা বাম হাতের দিকে চলে যায়, মানে বাম জর দিকে চলে যায়। তারপরে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হয়, মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু সে অনুভব করবে, এবং বিশেষ করে দেখবে যে হয়তো কোনো ধরনের এক্সারসাইজ জাতীয় কাজ করতে গেলে, পরিশ্রম করতে গেলে এটা বেশি বেশি অনুভূত হবে। আর যদি দেখা যায় যে না, এটা অনেক দূর এগিয়ে গেছে, প্রবলেম অনেক বেশি জটিলতা পর্যায়ে চলে গেছে, তখন কিন্তু বসে থাকলেও, রেস্টে থাকলে কিন্তু তার এই ধরনের ফিলিংস হবে, মানে যে কোনো সময় তার হার্ট অ্যাটাক হতে পারে। মানে সে বলবে যে আমার এখানে ব্যথা করে, এখানে চেপে ধরে, ভারী ভারী লাগে বুকের মধ্যে, এবং আমার মনে হচ্ছে যে দমটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই সাথে বলবে ব্যথা আমার বাম হাতের দিকে যায়, অনেক সময় ডান হাতের দিকেও যেতে পারে, বাম চলের দিকে যেতে, চলের বাম পাশে যায়, চলের ডান পাশেও যায়। আর রিস্ক ফ্যাক্টর গুলো তোমাকে মনে রাখতে হবে। তবে স্ট্রোকের ব্যাপারে কিন্তু বলা যাবে না। স্ট্রোকে তুমি বলতে পারবা না যে কোনো সিগন্যাল দিয়ে আসবে, না। রিস্ক ফ্যাক্টর গুলো দেখতে হবে। হাই প্রেশার হলে স্ট্রোক হতে পারে, হার্টের অসুখ হলে স্ট্রোক হতে পারে, বিশেষ করে হার্টের গতি যদি অনিয়মিত হয় তাহলে হতে পারে, রক্তের মধ্যে কোলেস্টেরল বেশি থাকলে হতে পারে, ডায়াবেটিস থাকলে হতে পারে। স্ট্রোক তোমাকে কোনো সিগন্যাল দেবে না। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমাদের একজন বন্ধু লিখেছে যে জেনারেল মানে লাইফস্টাইল সম্পর্কে তুমি যদি সাধারণ ভাবে একটু বলতে, ধরো সল্ট ইউজ কিভাবে করবে, কতটুকু করবে, বা এক্সারসাইজ বা এরকম, মানে আমাদের হার্টটাকে ভালো রাখতে চাইলে, হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে চাইলে জেনারেল ভাবে তুমি যদি একটু বলে দিতে আমাদের লাইফস্টাইল সম্পর্কে। ঠিক আছে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে সবার জন্য এটা জরুরি, আমার জন্য জরুরি, সবার জন্য জরুরি। এটা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের থাকতে হবে। আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার, আমরা অফিসে কাজ করছি, আমরা মনে হচ্ছে এই ডেস্ক থেকে ওই ডেস্কে যাচ্ছি, আমরা সারাদিন
হাঁটছি 8 ঘন্টা 10 ঘন্টা ধরে হাঁটছি, কিন্তু রুমের মধ্যে হাঁটছি, এগুলোকে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নেব না। এগুলো দিয়ে আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারবো না, এটাকে কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা জাস্ট সেডেন্টারি ওয়ার্কিং প্যাটার্ন। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মিন্স আমাদেরকে জোরে হাঁটতে হবে, আমাদের বয়সে জোরে হাঁটতে হবে। আমরা 15 মিনিটসে সাপোজ আমরা 2-3 কিলোমিটার হাঁটবো, হ্যাঁ আমরা 15 মিনিটসে এরকম জোরে হাঁটবো, আমরা শরীর ঘামিয়ে হাঁটবো। কিন্তু সেখানে একটা শর্ত রয়েছে যে জোরে হাঁটতে গিয়ে যদি কখনো বুকের মধ্যে চাপ অনুভূত হয় তখন কিন্তু আমরা জোরে হাঁটবো না। তাহলে আমাদের শর্ত হলো আমরা জোরে হাঁটবো, শরীর ঘামিয়ে হাঁটবো যতক্ষণ আমার বুকটা আমাকে অ্যালাউ করছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের স্মোকিং বা আমাদের যারা পান পাতা খাওয়ার অভ্যাস আছে এগুলো থেকে দূরে থাকতে হবে, এবং যারা স্মোক করছে তার পাশে বসে থাকা যাবে না, মানে প্যাসিভলিও স্মোকিং করা যাবে না। আচ্ছা, লাইফে কোনো স্ট্রেস থাকা যাবে না, ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল স্ট্রেস এইটা রাখা যাবে না। আচ্ছা, যে কোনো দুশ্চিন্তায় কিন্তু আমাদের সবকিছু ওলটপালট করে দিতে পারে। খাদ্যাভ্যাসের মধ্যে আমাদেরকে লবণকে ত্যাগ করতে হবে, তরকারি থেকে যতটুকু লবণ আছে দ্যাটস এনাফ, নট মোর দ্যান দ্যাট, এটা হলো আমাদের লবণ খাবো। আর যে কোনো তেল আমরা অ্যাভয়েড করব, যে কোনো তেল, কারণ আমরা 25 বছর বয়স পর্যন্ত কিন্তু সাধারণত কারো হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে না সাধারণত, আর রক্তনালীগুলো সব সম্পূর্ণ সচল থাকে। আর কেউ যদি তারপর থেকে যত্নবান না হয় তাহলে বলা যায়, আমি দেখেছি একজন মানে বিখ্যাত কার্ডিওলজিস্টের একটা বক্তৃতায় আমি দেখেছি যে 25 বছর পার হয়ে গেলে প্রত্যেক বছরের জন্য যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করে তার রক্তনালীর 2% করে বন্ধ হতে থাকে, 2% করে বন্ধ হতে থাকে। তাতে আমাদের বাই দ্য এজ অফ 60 দেখা যাচ্ছে আমাদের 70 থেকে 80% রক্তনালীটা, হার্টের রক্তনালীটা বন্ধ হয়ে যায় যদি আমরা সতর্ক না হই, এবং বাই দ্য এজ অফ 50 দেখা যাচ্ছে যে আমাদের হার্টে একটা থ্রেট শুরু হয়ে যায়। তাহলে আমাদেরকে তেল অ্যাভয়েড করতে হবে, এনি কাইন্ড অফ তেল, এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, আর হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে আমাদের বন্ধু ডাক্তার কামরান বাসিত লিখেছে যে ডু ইউ প্রেসক্রাইব এনি ল্যাব টেস্ট ইয়ারলি এট দ্য এজ অফ আস? হ্যাঁ, ল্যাব টেস্ট কিছু কিছু কিন্তু আছে, রুটিন কিছু ইনভেস্টিগেশনস রয়েছে, কিছু মানে রুটিন কিছু ল্যাব টেস্ট রয়েছে, সেটা যারা বেশি সচেতন তারা কিন্তু করে থাকে। অনেক সময় ডাক্তার অ্যাডভাইস করলো কি করলো না, যারা বেশ সচেতন তারা এটা করে থাকে। এখন তো বড় বড় হসপিটালে বা কর্পোরেট লেভেলের হসপিটালে মানে একটা প্রোগ্রামই আছে যে মাস্টার হেলথ চেকআপ বলে, মাস্টার হেলথ চেকআপ, যে আমি সিক নই, আমার কোনো অসুস্থতা নেই, কিন্তু আমি জানতে চাই আমি কেমন আছি, আমার অন্যান্য সিস্টেমগুলো, আমার কিডনি কেমন কাজ করছে, আমার হার্ট কেমন কাজ করছে, আমার ডায়াবেটিস আছে কিনা, আমার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কিনা, প্রোটিন যাচ্ছে কিনা, বেশ কিছু প্যাকেজ ল্যাবরেটরি টেস্ট করা হয়। এবং সেই জন্য আমি বলবো যে অবশ্যই আমাদের এই বয়সে কিছু রুটিন ল্যাব টেস্ট করা উচিত, ডাক্তার অ্যাডভাইস করুক আর না করুক, আমরা ইচ্ছা করলে প্রতি বছর একবার করে এটা করতে পারি। তাহলে আমরা যে কোনো প্রবলেম ভেরি আর্লি স্টেজে আমরা পিক করতে পারি এবং আমরা ব্যবস্থা নিতে পারি। আসলে আমাদের সময় প্রায় শেষ, কিন্তু আমাদের প্রশ্ন আসছে এখনো। আমার মনে হয় যে এই প্রশ্নটা আমরা শেষ প্রশ্ন নিয়ে নেই, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানটি আজকের মতো শেষ করব। আসলাম শেখ লিখেছে, বন্ধু ঘাড়ে ব্যথা কি কি কারণে হতে পারে? প্রেশার 80/90 থেকে 130/140, রাতে অ্যাঞ্জিলক 50 মিলিগ্রাম খাই। 140/90, অ্যাঞ্জিলক 50 মিলিগ্রাম খাচ্ছ, তারপরে 140/90 থাকে, তাহলে তোমার অ্যাঞ্জিলকটা হয়তো এনাফ নয়, এনাফ নয়। তোমার যদি 130/80 হয় তাহলে বলবো যে মেনে নেব, ঠিক আছে অ্যাঞ্জিলক 50 খাচ্ছ তুমি, 130/80 আছে মেনে নেব। কিন্তু অ্যাঞ্জিলক 50 খাওয়ার সাথে সাথে যদি প্রেশারটা 140/90 হয়, আমার মনে হয় যে তোমার ওষুধটা রিভাইজ করা উচিত, ডাক্তারের সাথে পরামর্শ করে তোমার ওষুধটা রিভাইজ করতে হবে। আর ঘাড়ের ব্যথা তুমি বললে, ঘাড়ের ব্যথা ঘাড়ের কারণেই হবে প্রথম, যে ঘাড়ের নিজেরই কারণ থাকতে পারে সেই কারণে ব্যথা হবে, আর নইলে প্রেশার বাড়লেও কিন্তু ঘাড়ে ব্যথা হয়। আসলে আমার মনে হয় যে প্রশ্ন শেষ হবে না, কারণ এটা আসলে এত গুরুত্বপূর্ণ আমাদের এইজের জন্য, না উচ্চ রক্তচাপ এবং এটার যে সমস্যাগুলা, তো জানারও শেষ নেই, জানতে ইচ্ছে হবেই।
কিন্তু আজকে আসলে সময়টা একদমই শেষ। তোমাকে আমি হীরা অসংখ্য ধন্যবাদ দেই যে এত ব্যস্ততার মাঝে এসেছো, আমাদের বন্ধুদের সবাইকে সময় দিয়েছো এবং এত মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করলে, যেটা আসলে আমাদের সবারই জানা দরকার। আর মানে এইভাবে আশা করবো সামনেও তোমাকে আমাদের সাথে পাবো। এবং যেই বন্ধুরা আমাদের সাথে ছিলে ফেসবুক লাইভে এবং আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে থাকবে। আমরা প্রতি রবিবার 9:30টায় চলে আসি টেলিমেডিসিন নিয়ে এই অনুষ্ঠান বন্ধু ডাক্তার, এবং সেই বন্ধু ডাক্তারটি কিন্তু আমাদেরই বন্ধু একজন। এবং আশা করছি এভাবে আমাদের সাথে থাকবে এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে তোমাদের সমস্যাগুলোর সমাধান কিছুটা হলেও দেয়া টেলিমেডিসিনের মাধ্যমে। হীরা, আবারও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো তোমাকে থাকবে, ধন্যবাদ। সুস্থ থাকবে। তোমাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং এই অনুষ্ঠানটির সাথে যারা যুক্ত ছিল আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাই না? যারা পিছনে থেকে কাজ করছে। তাদেরকে সবাই খুব ধন্যবাদ না ভালো দিয়ে থাকবে। তো উপায় নেই, তারাই সবকিছু করেছে কিন্তু। একদম তাই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও সামনের রোববার ঠিক 9:30টায় বন্ধু ডাক্তারে। সে পর্যন্ত বাই বাই। হ্যাঁ, শুধু লাইভটা অফ করো, শুধু